আপনি এখানে? নীলা নিজের সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকের দিকে প্রশ্ন ছুড়ে মারে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি ভ্রু কুঁচকে তাকায় নীলার দিকে। লোকটি নিজে এবার নীলার দিকে প্রশ্ন ছুড়ে। আমারও একই কথা, আপনি এখানে কি করছেন? নীলা তোত্তারামি করে বলে, আগে আমি প্রশ্ন করেছি, তাই আপনি আগে জবাব দিন। আমি তো এখানে আমার বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি। নীলা কিছুটা অবাক স্বরে শুধালো, রায়হান ভাইয়া আপনার বন্ধু হয়? হুম। এখন বলেন আপনি এখানে কি করছেন? আমিও আমার বান্ধবীর বিয়ে খেতে এসেছি। ওহ, বলেই সাইফান নীলার দিকে সন্দেহসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, বাই দা ওয়ে, আপনি এখানে কি করছেন? এখানে তো ছেলে পক্ষদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এম আই রাইট? সাইফারের কথায় থতমত খেয়ে যায় নীলা। নীলা আমতা আমতা করে বলে, এমনি, রাতে ঘুম আসছিল না তাই একটু ঘোরাঘুরি কাটছিলাম। রাতের 10টা বাজে আপনি একা একা ঘোরাঘুরি করছেন? নীলা সাইফানের প্রশ্ন পুরোপুরি উপেক্ষা করে। সাইফান চোখে চোখ রেখে বলে, আমার না হয় রাতে ঘুম আসছিল না বলে আমি ঘোরাঘুরি করছিলাম। তবে আপনি এত রাতে আমাদের দিক থেকে কি করছিলে? নীলার প্রশ্নের কিছুটা বিস্মিত হয়। বিস্ময় কাটিয়ে সাইফান বলে, আমি তো সবেমাত্র ঢাকা থেকে এখানে এসেছি, তাই বুঝতে পারিনি কোথায় রায়হানদের থাকতে দিয়েছে। ও তাহলে চলেন আমি দেখিয়ে দেই আপনাদের কোথায় থাকতে দিয়েছে। নীলার কথাকে পুরোপুরি অসম্মতি জানিয়ে সাইফান পুনরায় বলে ওঠে, না না, সমস্যা নেই, আমি ইমদাদকে কল দিয়ে সব জেনে নিয়েছি। আপনি বরং গিয়ে ঘুমিয়ে পড়ুন। নীলা মাথা নেড়ে চলে যায় সেখান থেকে। রাত প্রায় 2টা হইচই লেগে গিয়েছে সিনথিয়াদের বাড়িতে। কেউ বলছে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো কেউ বলছে বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হুলস্থুল অবস্থার, সবাই এদিকে সেদিকে খুঁজে যাচ্ছে এক নাগারে বিরতিহীনভাবে। সিনথিয়াকে খুঁজতে খুঁজতে এখন সকাল 6টা বেজে গেছে। নীলা বসে বসে ভাবছে, আমি তো রায়হানকে গুম করেছে, তবে সিনথিয়াকে কে গুম করল? অপরদিকে সাইফান ভাবছে, সিনথিয়াকে তো আমি গুম করেছি, তাহলে রায়হানকে গুম করল কে? সিয়াম আতঙ্কিত কণ্ঠে শুধালো, আদ্রারশান এটা কি হলে? এখন আমাদের কি হবে? রায়হানকে বিয়ে থেকে পালিয়ে যেতে সাহায্য করতে এসে আমরা ফেসে গেলাম। তুর্য ধমক দিয়ে বলে, চুপ ব্যাটা, আজাইরা প্যাচাল না পারলে তোর কি শান্তি লাগে না? এত কিছু না ভেবে এটা ভাব, রায়হান ব্যাটা কই গেল? এটিকে নীলা দেরও একই অবস্থা। মুনা অধৈর্যের ন্যায় শুধালো, নিশি এখন সিনথুকে কোথায় খুঁজব আমরা? কি আশ্চর্য ঘটনা, সিনথিয়া কি আমাদের সাথে মজা করছে? রাতারাতি একটা মানুষ এভাবে কিভাবে গায়েব হতে পারে? কথা টি বলেই বিরস মুখে বসে রইল পিহু। নীলা একবার মিসেস সোহানার দিকে তাকিয়ে পিহু এবং জেরিনকে বলে, পিহু তুই আর জেরিন মিলে আন্টিকে ঘরে নিয়ে যা, আমার কিছু একটা মনে পড়েছে। নীলার কথা শুনে পিহু আর জেরি মিসেস সোহানাকে নিয়ে ঘরে যায়। ওরা চলে যেতেই নীলা মুনার হাত ধরে টেনে নিয়ে যায়। নীলা এবং মনা কিছুটা সামনে যেতেই মুখোমুখি হয় সাইফানদের। নীলা সাইফানকে ঝাঁজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে, আমার বান্ধবী সিনথিয়া কই? নীলা কাকে প্রশ্ন করছে বোধগম্য হল না সাইফামদের। ইকবাল নীলার দিকে তাকিয়ে বলে, আপনি কাকে প্রশ্ন করছেন? ইকবালের প্রশ্নের নীলা ইমদাদের দিকে আঙ্গুল দিয়ে বলে, এই যে ইনার পাশে যেই মাননীয় মহামানব গুণবান ব্যক্তি দাঁড়িয়ে আছে আমি তাকে প্রশ্ন করছি। নীলার কথায় সবাই হতবাক হয়ে যায়। ইমদাদ, সিয়াম, ইকবাল আর তুর্য মনে মনে ভাবছে, সাইফানকে একটা মেয়ে এভাবে ঝাঁজ দেখিয়ে কথা বলছে, আর সাইফান মেয়েটাকে কিছু বলছে না। এটা তো একদম অবিশ্বাস ব্যাপার। সাইফান কিছু না জানার ভাব করে বলে, আপনার বান্ধবী কোথায় আছে তা আমি কিভাবে জানব? সাইফানের কথায় বেশ চটে যায় নীলা। নীলা সাইফানের দিকে রাগী দৃষ্টিতে তাকি বলে, আপনি কাল রাতে সিনথিয়ার রুমে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলেন কেন? নীলার কথায় মুনা কিছুটা অবাক হয়, তবে ইকবালরা অবাক হয়েছে নাকি তা ঠিক বোঝা গেল না। সাইফান এবার নীলার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, তাহলে আপনি বলুন, কাল রাতে আপনি রায়হানের কক্ষের বাইরে কি করছিলে? আর আমার বন্ধু রায়হায় কোথায়? নীলার কথা শুনে সবাই একটু অবাক হয়েছিল, তবে এখন সাইফানের কথায় যেন সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। সবার এমন অবাক দৃষ্টি দেখে ইতস্তত বোধ করে নীলা। নীলা ইতস্তত ভঙ্গিতে বলে, আরে আমিও তো কালকে রাত্রে ঘুম আসছিল না বলে ঘোরাঘুরি করছিলাম, আপনাকে না আমি বললাম। সাইফান হেয়ালি কণ্ঠে শুধালো, তা অবশ্য ঠিক, আপনি বলেছিলেন। নীলারা এবং সাইফানরা হয়তো কিছু বুঝতে পারল। তারা হয়তো একরকম গেম খেলছে, তাই সাইফান ছুটে গেল রায়হানের কক্ষের পাশের স্টোর রুমে। সিনথিয়াদের বাড়িটি 2 ভাগে বিভক্ত, তাই বাড়ির 2 পাশে 2টি স্টোর রুম বানানো হয়েছে। সাইফান যা অনুমান করেছিল তাই ঠিক, কেউ রায়হানের হাত পা মুখ বেঁধে সেখানে রেখে গেছে। সাইফান এবং তার বন্ধুরা কোন রকম রায়হানকে উঠিয়ে টেনেটুনে নিয়ে গেল রুম। অন্যদিকে নীলাও দৌড় দিয়েছে সিনথিয়ার রুমের পাশে স্টোর রুমে। তারাও গিয়ে দেখে সিনথিয়াকে হাত পা বেঁধে কেউ রেখে গেছে সেখানে। নীলা এবং মুনা দ্রুত গিয়ে সিনথি আকে উঠালো। তারা জানত বাড়ির সবাই এদিকে সেদিকে খুঁজলেও স্টোর রুমে কখনো খুঁজবে না।
তারা বুদ্ধি করে এ কাজটি করেছে। রায়হানের কক্ষে অবস্থান করছে সাইফান সহ তাদের বন্ধুরা এবং রায়হানের মা বাবা। সাইফান রায়হানকে জিজ্ঞেস করল, এই তুই স্টোর রুমে কিভাবে গেলি? রায়হান ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে উত্তর করে, কিভাবে গেলাম তা তো জানি না, তবে আমি যখন আমার পক্ষে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তখন পিছন থেকে কেউ মার মুখের সামনে একটি রুমাল চেপে ধরে। হয়তো রুমালে কিছু ছিল যার কারণে আমি অজ্ঞান হয়ে গেছি। সাইফান রায়হানের মা বাবাকে আশ্বাস দিয়ে বলে, আঙ্কেল আন্টি আপনার একদম চিন্তা করবেন না, রায়হানকে পাও। নুক্তা আকার গেছে এটাই অনেক। আপনারা বরং কক্ষ গিয়ে বিশ্রামও করুন, একটু পর রায়হানের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। উদ্ধৃতি চিহ্ন। সাইফানের কথা শুনে রায়হানের মা বাবা চলে গেলেন যেখান থেকে বিয়ের প্রস্তুতি নিতে। রায়হানের মা বাবা চলে যেতেই ইমদাদ বলে, দোস্ত, আমরা তো সিনথিয়াকে গুম করেছিলাম, তুই যে গুম হয়ে যাবি তা তো আমাদের জানাই ছিল না। রায়হান রাগান্বিত হয়ে বলে, মজা লস শালা। রায়হান পুনরায় সাইফানের দিকে তাকিয়ে শুধাল, বন্ধু আমি এই বিয়েটা করতে চাইলে কিছু কর। আমাদের প্লেনে কাজ করেনি তো কি হবে, প্লেন বি ইনশাল্লাহ কাজ হবে। বলেই বাঁকা হাসের সাইফার। অন্যদিকে, সিনথু তুই জ্ঞান হারালে কিভাবে? মুন আকার কথা শুনে সিনথিয়া থমথমে মুখে তাকালো তার দিকে। সিনথিয়া পূর্বের ন্যায় বলে ওঠে, আমি তো আমার বিছানায় ঘুমিয়েছিলাম। যখন ঘুম ভাঙল দেখি তোরা আমার সামনে বসে আছিস, এর বাহিরে আর কিছু মনে নেই আমার। সিনথিয়ার কথায় দীর্ঘশ্বাস ফেলে নীলা সিনথিয়াকে প্রশ্ন ছুড়ে, সিনথি তুই কি এই বিয়েটা করতে চাস? সিনথিয়া মাথা নাড়িয়ে জবাব দেয়, মোটেও না, আমি এই বিয়েটা কিছুতেই করতে চাই না। সিনথিয়ার কথায় নীলা বলে, তাহলে সময়মতো রেডি হয়ে থাকবি। নীলার কথার আগামাথা কেউ বুঝতে পারল না। সবাই নীলার দিকে অবাক দৃষ্টি ছুড়ে মারে। সবার এহেন অবাক দৃষ্টি দেখে নীলা পুনরায় বলে, গোল হয়ে বসতে। দাঁড়ি। সবাই গোল হয়ে বসতেই নীলা পূর্বের ন্যায় কানে কানে নিজের প্ল্যান বলে সবাইকে। নীলার প্লেন শুনে সন্তুষ্ট হয় সবাই। দুপুর 2টা বাজে সিনথিয়াকে বিয়ের জন্য রেডি করানো হয়েছে। মিসেস সোহানা মন ভরে দেখছেন নিজের মেয়েকে নতুন বউয়ের রূপে। কিছুক্ষণ পর হয়তো আর কোনোদিন দেখতে পারবেন না নিজের কলিজাটাকে। সিনথিয়ার সাজগোজ হলো কিছুক্ষণ হয়েছে, সিনথিয়ার রুমে বসেছি। নীলা সিনথিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ দেয়, নথিয়া বুঝে যায় তার এখন কি করতে হবে। সিনথিয়া মিথ্যা মিথ্যা হাঁচি কাশি দেওয়ার নাটক করতে থাকে। তা দেখে মিসেস সোহানা কিছু করতে যাবেন তার আগে নীলা দ্রুত সিনথিয়ার কাছে গিয়ে বসে তার মুখে মাস্ক লাগাতে লাগাতে বলে, এই মাস্ক পরে নে, না হয় তোর থেকে বিষাক্ত জীবাণুগুলো আমাদের কাছে চলে আসতে পারে। নীলার কাণ্ডে মিসেস সোহানা কিছু বললেন না। সিনথিয়াও নিজের নাটক চালিয়ে যেতে লাগল। কিছুক্ষণ পর মিসেস সোহানা চলে গেলেন সিনথিয়ার কক্ষ থেকে। নীলা কিছু একটা নেওয়ার জন্য নিচে নেমেছিল, তখন সে মিসেস সোহানা এবং রায়হানের মার কথোপকথন শুনতে পায়। তারা বলছেন, কি যে হলো, ছেলে মেয়ে দুটোর একসাথেই ঠান্ডা জ্বর লেগে গেল। বলেই তারা হাসতে লাগল। নীলা মনে মনে ভাবে, স্ট্রেঞ্জ, রায়হান ভাইয়ের ঠান্ডা কাশি কিভাবে লাগতে পারে এই সময়, কিছুক্ষণ আগেও তো তিনি ভালো ছিলেন। তবে এটা নিয়ে নীলা বেশি মাথা ঘামানো ন আকার। মিসেস সোহানা কিছুক্ষণ পর পুনরায় সিনথিয়ার পক্ষে গেলেন সিনথিয়া কিছু লাগবে কি না তা দেখতে। কক্ষে প্রবেশ করে তিনি দেখতে পান সিনথিয়া কক্ষে একা বসে আছে, মাথা নিচু করে, তাও মুখে মাস্ক লাগিয়ে। তিনি কপালে ভাঁজ ফেলে সিনথিয়াকে প্রশ্ন করেন, সিদারাত তোর বাকি বান্ধবীরা কোথায়? মায়ের করা প্রশ্ন সিনথিয়া মাথা নিচু করেই কাপা কাপা কণ্ঠে জবাব দেয়, একটু আগে নিশি ফোনে একজন কল করে জানায় তার নাকি কোন আত্মীয় মারা গেছে, তাই নিশি চলে গেছে, তার সাথে আমার বাকি বান্ধবীরাও চলে গেছে। মিসেস সোহান একটু অবাক হয়ে শুধালেন, সে কি কাউকে কিছু না জানিয়ে চলে গেল তারা? হ্যাঁ মা, ওরা তোমাদের চিন্তিত করতে চায়নি তাই চলে গেছে। এবার সিনথিয়ার কণ্ঠটা কিছুটা অন্যরকম লাগলো মিসেস সোহানার কাছে। তিনি সিনথিয়াকে প্রশ্ন করেন, সিদ্ধার্থ তোর কণ্ঠটা অন্যরকম লাগছে কেন? কই মা, আমার কণ্ঠটা ঠিকই আছে, একটু বেশি কাশি দিয়ে ফেলেছিলাম তাই কণ্ঠটা বসে গিয়েছে। তিনি আর প্রশ্ন করলেন না, তিনি চলে গেলেন সিনথিয়ার রুমের। যেতে যেতে সিনথিয়াকে বললেন, তুই একদম চিন্তা করবি না, আমি একটু পর আসবো তোকে নিয়ে যেতে। বলে হন হন করে বেরিয়ে গেলেন পক্ষ থেকে মিসেস সোহানা। বাড়ির পেছনে দিক থেকে দৌড়ে পালাচ্ছে বউ বেশে একজন সুন্দর রমণী। আগে পিছে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার কোন ধ্যান নেই। সে দৌড়ে পালাচ্ছে নিজের মতো। পালাতে পালাতে হঠাৎ একটি বলিষ্ঠ পিঠের সাথে ধাক্কা খেল সেই রমণী ঘাড় কাত করে পিছিয়ে তাকাতেই দেখে একজন বলিষ্ঠবান যুবক দাঁড়িয়ে আছে তার সামনে, তাও বরবেশে। রমণীটি অবাক সুরে শুধাল, এ কি আপনি কোথায় যাচ্ছেন? সাইফান বিরক্তি নিয়ে শুধাল, যেখানে যাওয়ার সেখানে যাচ্ছি, আপনি কোথায় যাচ্ছেন এটা বলেন। বলে প্রণ দৃষ্টিতে নীলা দিকে তাকালো সাইফান। নীলার দিকে তাকিয়েই তার হৃদস্পন্দন এর না থমকে গেল, বুকের ভিতর অজানা কারণে তোলপাড় হতে লাগল। নীলার দিকে তাকিয়ে সাইফান বলে ওঠে, আপনি বউ সেজে কোথায় যাচ্ছেন? সাইফানের প্রশ্নকে উপেক্ষা করে নীলা বলে, আগে বলুন আপনি বর সেজে কোথায় যাচ্ছেন? আপনি কি আমার মতো পালিয়ে
আন্ডারস্কোর আর কিছু বলতে পারল না নীলা। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, পিছন থেকে সরল পড়ে গেছে বর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি মানে, এখানে কি আমাদের বিয়ে হচ্ছে যে আমরা বিয়ে থেকে পালিয়ে যাব? তাহলে আপনি এভাবে বর সেজে দাঁড়িয়ে আছেন কি করতে? আমি তো আমার বন্ধু রায়হানকে পালাতে সাহায্য করতে বর সেজে দাঁড়িয়েছে। আর আপনি? আমিও আমার বান্ধবীর সিনথিও আকারকে বিয়ে থেকে পালাতে সাহায্য করার জন্য বউ সেজে দৌড়ে পালাচ্ছি। আন্ডারস্কোর নীলার কথা শুনে সাইফান বাঁকা হাসে। সাইফান নীলার কানের কাছে একটু ঝোঁকে ফিসফিস করে বলে, আমি কখনো ভাবতে পারিনি আপনাকে আবারও বউরূপে দেখতে পাব। আপনাকে দেখে আমাদের দেখা হওয়ার প্রথম দিন মনে পড়ে গেলে, যে দিন আপনি ঠিক এভাবেই বউ সেজে দৌড়ে পালাচ্ছিলেন বিয়ে থেকে। তাহলে চলুন আরও একবার বিয়ে থেকে পালানো যাক। আন্ডারস্কোর সাইফারের কথায় কি ছিল জানা নেই নীলার। সাইফানের এত কাছে আসায় বরফের মতো জমে গেছে নীলা। সাইফানের গরম নিঃশ্বাস পড়ছে তার কাঁধে। নীলার পুরো শরীরে অজানা শিহরণ বয়ে গেল। সাইফানের কথা শুনে নীলা কাপা কাপা কণ্ঠে বলে, আমিও কখনো ভাবত একার পারিনি আপনাকে আবার বররূপে দেখতে পাব। এখনও প্রশ্ন হচ্ছে আপনার বন্ধুরা কোথায়? আমার বান্ধবীরা তো বাসস্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করছে। আমার বন্ধুরাও চলে গেছে বাসস্ট্যান্ডে, এখন শুধু আমার অপেক্ষা করছে তারা। আন্ডারস্কোর সাইফানের কথা শুনে নীলা বলে, তাহলে চলুন আবার পালাই বিয়ে থেকে। আন্ডারস্কোর সাইফান নীলা হাত ধরে ছুটে পালাচ্ছে বিয়ে বাড়ি থেকে বাসস্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। বাসস্ট্যান্ড এখান থেকে আরও 10 মিনিটের পথ। নীলা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে। এক পর্যায়ে নীলা হাঁপাতে হাঁপাতে বলে, আমি আর দৌড়াতে পারছি না, আপনি একটু থামুন। আন্ডারস্কোর বলতে বলতে সাইফানের হাত থেকে ছাড়িয়ে নেয় নিজের হাত। নীলা ধপাস করে বসে রে মাটিতে। নীলাকে বসতে দেখে সাইফান কোমরে 2 হাত গুজে দাঁড়ায়। সাইফান নীলাকে উদ্দেশ্য করে বলে, আপনি কি এখন বাড়ি যেতে চান না? আমাদের পিছনে কিন্তু আপনার বান্ধবীর বাবা তার দলবল নিয়ে আসছে। যদি একবার ধরা পড়ি তাহলে আপনি খতম, সাথে আমিও। এখন যদি আমরা এখানে বেশি সময় ব্যয় করি, তাহলে ঢাকা যাওয়ার শেষ বাস আমাদের রেখেই চলে যাবে। তখন আমরা আজকে আর ঢাকায় যেতে পারবো না। এখন দ্রুত চলেন। আন্ডারস্কোর সাইফানের কথা শুনেনি লা উঠে দাঁড়ায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে নীলা শুধালো, আপনি ঠিক কথাই বলছেন, চলুন যাওয়া যাক। আন্ডারস্কোর বলেই একে অপরে হাত ধরে দৌড়াতে লাগে তারা দুইজন। তারা বাস স্ট্যান্ডের সামনে আসতেই দেখতে পায় মুনা, সিনথিয়া, রস্য ও কারার জেরিন একপাশে দাঁড়িয়ে আছে। অপর পাশে তাকাতেই দেখতে পায় মুনাদের সম্মুখে ইকবাল, রায়হান, ইমদাদ, সিয়াম আর তুর্য দাঁড়িয়ে আছে। জেরিন তাদের সবাইকে উদ্দেশ্যে করে বলছে, আপনাদের যদি বিয়ে করার ইচ্ছে না থাকে তাহলে আমাদের বলতে। আন্ডারস্কোর জেরিনের কথায় ইকবাল শুধালো, আমরা কি জানতাম যে আপনারাও বিয়েতে ইচ্ছুক না? আন্ডারস্কোর ইকবালের কথা শুনে সিনথিয়া জেরিনের সুর ধরে বলে, আগে যদি জানতাম আপনারা বিয়ে থেকে পালাবেন, তাহলে আমি এত কষ্টকে বিয়ে থেকে পালাতাম না। জানেন বিয়ে থেকে পালাতে আমাদের কি করতে হয়েছে? আপনাদের গুম করা, মিথ্যা মিথ্যা অসুস্থ হওয়ার নাটক করা, এরপর নীলাকে নিজের জায়গায় বউ সাজিয়ে বাসানো, আরও কত শত মিথ্যা বলা। আন্ডারস্কোর সিনথিয়া নিজের বাকি কথা শেষ করতে পারল না। তার আগে তাকে থামিয়ে রায়হান বলে, আমরাও যদি জানতাম আপনারা বিয়ে থেকে পালাবেন, তাহলে আমরা কখনোই বিয়ে থেকে পালিয়ে আসতাম না। আর হ্যাঁ, আপনারা রস্যইকার সবকিছু একাই করেছে, আমরাও অনেক কিছু করেছি। আপনাকে গায়েব করা, অসুস্থ হওয়া, সাইফানকে নিজের জায়গায় বসিয়ে বর বানিয়ে পালিয়ে আসা, আরও কত মিথ্যা। কি আপনারা সিনথিয়াকে গুম করেছিলেন? আন্ডারস্কোর রায়হান ও নিজের কথা শেষ করতে পারল না। তার আগে পিহু বলে উঠে কথাটি। পিহুর কথায় টিটকারি মেরে সিয়াম বলে, বাহ, আপনারা যেন দুধে ধোয়া তুলসী পাতা। আপনারাও তো আমার বন্ধু রায়হানকে গায়েব করেছিলে। আমরা কিছু কি বলেছি আপনাদের? আপনাদের এই প্লেনের মাস্টারমাইন্ডকে? নিশিতা। আর আপনাদের? আন্ডারস্কোর সিএমে পরেই কথাটি বলে উঠল তুর্য। মুনার কথা শুনে তুর্য আবার মুখ গুমরা করে বলে, আদ্রার শান, তারপরেও আপনারা কাজটা ঠিক করেননি। আন্ডারস্কোর পিহুর কথায় ইমদাদ বলে, তাহলে আপনারা ঠিক করেছেন? আন্ডারস্কোর এরকম আরও নানান রকম আজগুবি কথা বলে তর্ক করে, তারা কথা কাটাকাটি করছে। তাদের দুই পক্ষের ভাব এমন যেন তারা একে অপরকে চিবিয়ে খাবে। নীলা এবং সাইফানকে প্রথমে মুনা দেখে মুনা চেঁচিয়ে বলে, ওই তো নিশিতা চলে এসেছে। আন্ডারস্কোর একে একে সবাই ঘাড় ঘুরিয়ে তাকায় সেই দিকে। তাদের দেখে যেন প্রাণ ফিরে পায় সবাই। মুনা ছুটে এসে জড়িয়ে ধরে নীলাকে। সাইফান যখন তাদের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় তখন দুইজনকে দেখে খুব অবাক হয়ে যায় সাইফান সিনথিয়াদের কাছে এসে বলে, এই তোরা দুইটাই কেন কি করছিস? আন্ডারস্কোর নীলার আর রায়হানরা বুঝতে পারল না সাইফান কাকে প্রশ্ন করছে। তবে সিনথিয়াদের মাঝে থাকা পিহু এবং জেরিন কেঁপে উঠে সাইফানের কথা শুনে। সাইফার পুনরায় ধমক দিয়ে বলে, কি হলো? কথা কানে যাচ্ছে না তোর? এখানে কি করছিস বল। আন্ডারস্কোর সাইফানের ধমক খেয়ে পিহু কান্না মিশ্রিত স্বরে বলে, আসলে ভাইয়া, আমি আমার বান্ধবীর সিনথিয়ার বিয়ে খেতে এসেছিলাম। আন্ডারস্কোর পিহুর কথা শুনে জেরিন বাদে চমকে উঠে সবাই। পিহু সাইফানের বোন হয়। নীলা ভীষণ অবাক হয়, শেষ কিনা তার এই দুই বান্ধবী সম। হসন্তপরকে তার ননদ হয়।
সাইফান পূর্বের ন্যায় ধমক দিয়ে শুধালো, বান্ধবীর বিয়ে খেতে এসেছিস নাকি বিয়ে ভাঙতে এসেছিস কোনটা? পিহু কোন উত্তর করল না। পিহুকে উত্তর করতে না দেখে সাইফান যেই না ধমক দিতে যাবে, তখন জেরিন বলে ওঠে, ভাইয়া এখানে পিহুর কোন দোষ নেই, ও আসতে চাইছিল না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। এবাই সাইফান তাচ্ছিল্য করে হাসে এবং বলে, বেশ তো এজন্যই তোর আমার থেকে পারমিশন চাইছিলি বা এন্ধবি বিয়েতে যাওয়ার জন্য? আমি যদি জানতাম তোরা বরিশাল চলে আসবি ঢাকা থেকে তাহলে আমি কখনোই পারমিশন দিতাম না তোদের। সাইফানকে এভাবে বকতে দেখে নীলা সামনে এগিয়ে আসে। নীলা সাইফানের মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে বলে, আপনি সবটা না জেনে ওদের এভাবে বলছেন কেন? সাইফান রেগে ফুঁসে উঠে বলে, বকব না তো কি করব? ওদের কত বড় সাহস, ওরা ঢাকা থেকে বরিশাল এতদূর চলে এসেছে। নীলা এবার কণ্ঠের স্বরটা নরম করল, যতই হোক ভাই তো, বোনেদের প্রতি ভাইদের চিন্তা করাটা স্বাভাবিক। নীলা নরম কণ্ঠে বলে, আপনি ওদের কিছু বলবেন না প্লিজ। ওদেরকে আমি জোর করে নিয়ে এসেছি এখানে, ওদের কোন দোষ নেই, আমি নিয়ে এসেছি ওদের। সাইফনের রাগটা যেন একটু কমল। সাইফার নমনীয় কণ্ঠের শুধালো, ঠিক আছে, এরপর থেকে যেন এরকম না হয়। ঠিক আছে, আর হবে না। নীলার কথা বলা শেষ হতেই ইমদাদ বলে উঠল, সরি দোস্ত, আমি জানতাম না যে এরা দুইটাই তোর বোন, আমরা তাদের সাথে অনেক মজা করেছি। ইমদাদ পিহু আর জেরিনের দিকে তাকিয়ে বলে, সরি সিস্টার। ইমদাদের কথায় সবাই হু হু করে হেসে দিল। সাইফান সবাইকে তাড়া দিয়ে বলে, এই তোমরা সবাই প্রয়োজনীয় সবকিছু এনেছ? সবাই একসাথে বলে ওঠে, হ্যাঁ। তাহলে দ্রুত সবাই বাসে উঠে পড়ো, একটু পর বাস ছেড়ে দিবে। সাইফারের কথা শুনে সবাই বাসে উঠে বসে পড়ে নিজেদের সিটে। প্রথম সিটে তুর্য এবং সিয়াম বসে। তাদের সিটের পাশের সিটে বসে ইকবাল ও ইমদাদ। তুর্যদের সিটের পিছনের সিটে বসে পিহু এবং জেরিন। জেরিনদের পাশের সিটে বসে সিনথিয়া ও মুনা। মুনাদের পিছনে সিটে বসে সাইফান ও রায়হান। নীলা একা গিজ নুক্তাইক আর রায়হানদের পাশাপাশি সিটে বসে পড়ে। নীলাকে একা বসতে দেখে সাইফান রায়হানের কাছ থেকে উঠে গিয়ে নিজের পাশে ধপাস করে বসে পড়ে। সাইফানকে নিজের কাছ থেকে উঠে যেতে দেখে রায়হান টিপনি কেটে চেঁচিয়ে বলে, বন্ধু কই যাও? সাইফান রায়হানকে ধমক দিয়ে বলে, যেখানে বসে আছিস সেখানে চুপটি করে বসে থাক শালা। নীলা বাসে উঠে সবেমাত্র জানালায় মাথা এলিয়ে দুচোখের পাতা এক করেছিল। রায়হান এবং সাইফানের কথা শুনে নীলা শুধু ঘাড় ঘুরিয়ে দেখি, তবে মুখ খুলে কিছু বলে না। সাইফানকে নীলার পাশে বসতে দেখে বাকিরাও কিছু বলেনি। এখন তারা বেশ ক্লান্ত হবে না তো কি, কাজকে কম ঝড়ো যায়নি তাদের উপর দিয়ে। সাইফান নীলাকে নিজের দিকে তাকাতে দেখে শুধালো, আমি এখানে বসে আপনার কোন সমস্যা হয়েছে? নীলা কোন প্রতি উত্তর করল না, সে পুনরায় জানালায় মাথা এগিয়ে দিল। নীলাকে কিছু বলতে না দেখে সাইফান বেশি কথা বাড়াল না, সে বসে রইল নীলার পাশের সিটে। রাত এখন প্রায় 11:15। বাসের সকল প্যাসেঞ্জার যার যার মতন ঘুমিয়ে রয়েছে। একটু পর বাসে বলা হলো, আমরা কিছুক্ষণের মধ্যেই ঢাকায় পৌঁছাতে যাচ্ছি। কান খাড়া করে কথাটি নল সাইফান। কিছুক্ষণ হয়েছে তার ঘুম ছুটে গিয়েছে। অবশ্য তার ঘুম ছুটার মূল কারণ হচ্ছে নীলা, কেননা নীলা পুরোটা রাস্তা সাইফানের কাঁধে নিজের মাথা রেখে ঘুমিয়ে এসেছে। এতে করে সাইফানের কোন বিরক্তি বোধ হয়নি। 10টা না, 5টা না, সাইফানের একমাত্র বউ বলে কথা, একটু তো সহ্য করতেই হয়। তারা 4টার দিকে বাসে উঠেছিল। বাসে ওঠার কয়েক মিনিট পর সকলেই ঘুমের দেশে পাড়ি জমাইছে ক্লান্ত থাকার কারণে। সাইফান নীলার পাশে বসে বসে ফোন দেখছিল। তখন সাইফানের মনে হলো তার কাঁধের উপর কেউ মাথা রেখেছে। সাইফান মাথা ঝুঁকিয়ে দেখে নীলা তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। আহ, কি মিষ্টি দেখতে লাগছে তাকে। যেন কোন ছোট্ট বা ওচা তার বিছানায় আরাম করে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। সাইফান অবিরাম তাকিয়ে থাকে তার ছোট্ট বাচ্চার দিকে, থুক্কু তার ছোট্ট বাচ্চা বউয়ের দিকে। কেউ বললে এই মেয়ে জেগে থাকলে মানুষের জীবন তেজপাতা বানিয়ে দেয়। সাইফান নীলার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে তা বুঝতে পারল না। তারা দুইজন বুঝতেই পারছেন না তাদের মাঝে সুপ্ত ভালোবাসা জন্ম নিয়েছে। যতই হোক তারা এখন বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ, তারা এখন স্বামী স্ত্রী। বিয়ের বাঁধন সবচেয়ে পবিত্র বন্ধন। এখানে দুইটি হৃদয় সম্পূর্ণ হালালভাবে বাঁধা থাকে এবং ভালোবাসে। এসব ভাবনার মাঝে নীলার কপালে অলতো করে ঠোঁটের ছোঁয় সাইফান। নীলা ঘুমের ঘরেই হালকা কেঁপে ওঠে। তা দেখে দ্রুত সরে যায় সাইফান। বড্ড ঘুম কাতরে মেয়ে নীলা। ঘুমে মাঝে ঘূর্ণিঝড়, ভূমিকম্প এসে গেলেও তার ঘুম যতক্ষণে সম্পূর্ণ শেষ না হয়, হাজার চেষ্টা করে উঠানো যাবে না। যখন তাদের বাস থেকে আকার সময় হলো তখন সাইফান একে একে সবাইকে ডাকতে লাগল। সাইফানের ডাকে সবাই উঠে গেলেও একজন নিজের মতোই ঘুমিয়ে যাচ্ছে। এদিকে সবাই নিজেদের ব্যাগ চেক করছে সব ঠিক আছে কিনা। সাইফান নীলার পাশে বসে ডাকতে লাগে, এই যে শুনছেন, উঠোন, আপনাদের নামার সময় হয়ে গেছে। ওহো মুন, আমি আরও একটু ঘুমাবো। বলতে বলতে আবার ঘুমিয়ে পড়ে নীলার এহেন বাচ্চুমি দেখে ঠোঁট টিপে হেসে দেয় সাইফান।
সে কি কখনো ভেবেছিল এই বাচ্চা মেয়ে টা এভাবে তার জীবনের সাথে জড়িয়ে যাবে। বিয়েটা যেমন করেই হোক, এখন এই বাচ্চা মেয়েটাই তার বউ। হাসি থামিয়ে সাইফান আবার ডাক শুরু করে, এই যে মিস নিশির রাত, তাড়াতাড়ি উঠে পড়েন, না হয় আপনাকে ভূত উঠিয়ে নিয়ে যাবে। সাইফানের কথা কর্ণকুহরে যেতেই ধরফিয়ে উঠে বসে নীলা। দুনিয়ায় সবথেকে বেশি ভূতকে ভয় পায় কিনা, ভূতের নাম শুনলেই হাত পা ঠান্ডা হয়ে যায়। নীলা যতই সাহসী হোক না কেন, ভূতের নাম শুনলেই তার হওয়া টাইট হয়ে যায়। দুনিয়ার সবকিছু একদিকে আর ভূত অন্যদিকে। ছোটকালে কাব্য একবার নীলাকে একটি রুমে লক করে ভূতের ভয় দেখিয়েছিল। সেই থেকে নীলা ভূতকে অনেক ভয় পায়, যদিও কাব্য তা খেলা ভেবে ভয় দেখিয়েছিল। তবে নীল আকার এখনও ভূতের নাম শুনলে বা বন্ধ ঘরে থাকলে তার ভয় লাগে, আর প্যানিক অ্যাটাক হয়। নীলা উঠে বাসের ছিটে হেলান দিয়ে বসে সাইফানের বাম হাত আঁকড়ে ধরে। সাইফানের বাম কাঁধের পিছনে মুখ লুকিয়ে নাক ঘষতে ঘষতে শুধালো, আমাকে ভূতের হাতে তুলে দিবেন না, ভূত আমাকে উঠিয়ে নিয়ে যাবে।